নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দর্শক, আমরা যেটা দেখছি যে আরজিকর কাণ্ডে একেবারে সিবিআই আদা কাঁচকলা খেয়ে নেমেছেন যেন মনে হচ্ছে, এবং তারা যেভাবে দৌড়াদৌড়ি করছে তাতে মনে হচ্ছে যেন কিছু একটা হবে এইরকম একটা ভাব। ঠিক যদি আমরা আজ থেকে 2011 সালে চলে যাই, তখনও যদি দেখি সারদার কাণ্ড নিয়ে যেভাবে সিবিআই দৌড়াদৌড়ি করছিল, তাতে মনে হয়েছিল যে এই বুঝি মাথা পেয়ে গেল, এই বুঝি মাথাকে ধরে ফেললো। ঠিক সেই রকম কিন্তু সিবিআই এর যে সমস্ত তৎপরতা আমরা দেখছি এই আরজিকর কাণ্ডে, তাতে করে মনে হচ্ছে যেন বাহ, দারুণ হচ্ছে। সিবিআই কিন্তু এবারে পটাপট করে সবকে ধরে নেবে, মাথার কাছে পৌঁছে যাবে। যেমন আজকে আমরা যেটা দেখছি যে সিবিআই এর নজরে অভিক, বিরূপাক্ষ ও সৌরভ, তিনজনকে গতকালে জিজ্ঞাসাবাদ করেছে, তারপরে আবার আজকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। গতকাল রাত্রিবেলা মানে প্রায় 1টা-2টো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপরেও আবার আজকে ডাকা হয়েছে। এবং আজকে ডাকা হয়েছে যখন, তখন দেখা যাচ্ছে দুজন এসছে, তো একজন আসেনি। এই যে জিনিস চলছে, সিবিআই এর একটা খেলা চলছে যেন মনে হচ্ছে, টান টান উত্তেজনা, কে জিতবে কে হারবে, মমতা ব্যানার্জি জিতবে না সিবিআই জিতবে, এইরকম একটা লড়াই চলছে, টান টান উত্তেজনা লড়াই। আর সেখানে সিবিআই টুক 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 করে ফাস্ট বলের এগেন্স্টে ব্যাট করে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সিবিআই মাথার কাছে পৌঁছে যাবে। কিন্তু আদৌ কি তাই? আদৌ কি এটা করবে সিবিআই? এইখানে কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে, এবং বিভিন্ন জায়গা থেকে যারা স্পষ্টবাদী, যারা বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, এই বিষয় নিয়ে যারা মাথা ঘামাচ্ছেন, যারা বাড়িতে বসে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখে তারা চেষ্টা করছেন যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে বিষয়টা, তারা কিন্তু বলছেন যে এর কিছুই হবে না। আপনারা জানেন দর্শক যে গতকালকে বীরভূমের যিনি বাঘ, অনুব্রত মণ্ডলকে বাঘ বলে সম্বোধন করছেন কে? ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। সেই ফিরহাদ হাকিম তিনি বলছেন যে মানে বাঘ মুক্তি পেল, অনুব্রত মণ্ডল তিনি মুক্তি পেল না, বাঘ মুক্তি পেল। এবং সেই নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া আছে, সেই নিয়ে রুদ্রনীল কি বলছেন তার প্রতিক্রিয়া আছে, সেই নিয়ে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছে, তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল, সংবাদ মাধ্যম তুলে ধরছেন। কিন্তু প্রশ্ন হলো, অনুব্রত মণ্ডল ছাড়া পেল কিভাবে, কেন জামিন হলো, এবং কত টাকার বিনিময়ে জামিন পেলেন তিনি? 10 লক্ষ টাকার বিনিময়ে তিনি জামিন পেয়েছেন, এটা খবরে প্রকাশিত। প্রশ্ন হচ্ছে, যিনি এত বড় দুর্নীতির সাথে যুক্ত, যার মেয়েকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, জেলে বন্দী ছিলেন তিহার জেলে, তাহলে অনুব্রত মণ্ডল যখন ছাড়া পাওয়ার জন্য 10 লাখ টাকা ডিমান্ড বন্ড দিতে দিচ্ছেন, এই টাকাটাই বা কোথা থেকে আসছে, সেই প্রশ্ন কি উঠেছে? সেই প্রশ্ন কিন্তু কোনো উচ্চবাচ্য নেই। এবং সিবিআই তাকে দীর্ঘ 2 বছর রেখে করলোটা কি, তারও কিন্তু কোনো সদুত্তর নেই। কারণ যে লোকটা ছাড়া পেয়ে যাচ্ছে, তার মানে তাকে ধরে রাখার ক্ষমতা আর সিবিআই এর ক্ষেত্রে হচ্ছে না, সাফিসিয়েন্ট ডকুমেন্ট প্রোভাইড করতে পারছেন না সিবিআই আধিকারিকরা, যার ফলে তিনি জামিন পাচ্ছেন। এবং জামিনের অঙ্ক ভাবুন দর্শক, 10 লক্ষ টাকার বিনিময়ে একজনকে জামিন দেওয়া হচ্ছে। 10 লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট তাকে জমা করতে হয়েছে, এবং রাতারাতি সেই ডিমান্ড ড্রাফট জমাও পড়ে গেছে, তা না হলে তিনি ছাড়া পেলেন কিভাবে? সেই নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে অনুব্রত মণ্ডল বাঘ। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো প্রথম দিনকে, যেদিনকে ধরা পড়েছিলেন, তারপরে তিনি বলেছিলেন নজরুল মঞ্চ স্টেডিয়াম থেকে যে যখন তিনি ফিরবেন তখন তাকে বাঘের বীরত্বের সম্মান দেবেন। অনুব্রত মণ্ডল হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন বাঘ, তাই এই কথা তার নেতা নেত্রীরা বলবেন, এটা একদম স্বাভাবিক ব্যাপার, এখানে কোনো অস্বাভাবিকতার কিছু নেই।
কিন্তু আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে, অনুব্রত মণ্ডলকে দেখেও কি মনে হচ্ছে না যে আরজি কর কাণ্ডে আদৌ কিছু হবে? সঞ্জয়কে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সঞ্জয় ফেঁসে গেছে, তার হয়তো ফাঁসিও হয়ে যেতে পারে, কিন্তু বাকি যারা আছেন তারা কি আদৌ মুক্তি, তারা কি আদৌ তাদের কোন রকম শাস্তি হবে? আচ্ছা দর্শক, আমাদের মনে যে প্রশ্নটা বারবার করে জাগছে, যে প্রশ্নটা আমরা করতে চাইছি, সাধারণ মানুষের কাছে রাখতে চাইছি, সেটা হচ্ছে যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি আপাতত অন্য ডিপার্টমেন্টে তাকে বদলি করে দেওয়া হয়েছে। তো সেই বিনীত গোয়েলকে এখনো পর্যন্ত ডাকা হলো না কেন? যেখানে দেখা যাচ্ছে টালা থানার ওসি, তার সাথে বিনীত গোয়েলের বহুবার ফোনে কথা হয়েছে যেদিনকে ঘটনা ঘটেছে, তাহলে এখনো পর্যন্ত বিনীত গোয়েলকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না? এবং বিনীত গোয়েল বলেছিলেন যে তিনি যা করেছেন ঠিক করেছেন, কারণ আমি ওপরওয়ালার নির্দেশেই করেছি। তাহলে সেই ওপরওয়ালা তিনি কে? তিনি মমতা ব্যানার্জি। তাকে দেখেই বা কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? আরজি কর কাণ্ড কিন্তু লোকে আস্তে আস্তে ভুলতে শুরু করেছে। দেখছেন দর্শক, ডাক্তাররা, জুনিয়র ডাক্তার যারা ছিলেন তারা কর্মে ফিরে গেছেন। তারা তাদের দাবি দেওয়া চেয়েছিলেন যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে তারা এখনো আন্দোলন করছেন। কিন্তু জাস্টিস, যে মেয়েটিকে হাসপাতালে একটি রাতের অন্ধকারে তিল তিল করে রেপ করে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো, সেই হত্যাকাণ্ডে আসল জায়গাটা কোথায় বেরোলো? কারা ডকুমেন্ট নষ্ট করার চেষ্টা করেছিল? কার নির্দেশে ডকুমেন্ট নষ্ট করা হয়েছে? আরজি কর তথা সারা পশ্চিমবঙ্গে যত হাসপাতাল আছে, সেই সমস্ত হাসপাতালে যে সমস্ত ওষুধ, সেগুলো জাল ওষুধ, বিভিন্ন রকমের দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি। সেই দুর্নীতির কিনারা কত দূর এগোলো কোনো কিছুই কিন্তু জানার মধ্যে নেই, সবই অজানা। এইখানেই কিন্তু কিছু মানুষ তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে আদৌ কি সরকার তথা সুপ্রিম কোর্ট তথা দেশের প্রধানমন্ত্রীর সদিচ্ছে আছে যে প্রকৃত দোষীরা সাজা পাক? 1983-তে বিশ্ব ব্যাংক একটি সার্কুলার বের করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে তারা বলছেন যে ভারতবর্ষে যে সমস্ত, ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে তাদের প্রভাব যেখানে যেখানে আছে, সেই সমস্ত জায়গায় প্রাইভেটে করে দিতে হবে। সরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর, যেমন হচ্ছে রেল, দ্বিতীয় হচ্ছে সরকারি হাসপাতাল, পরিবহন, এইগুলোকে বেসরকারীকরণ করতে হবে। এবং এই পদক্ষেপে কিন্তু সায় দিয়েছেন ভারত সরকার। 1982-83 ঘটনা আমরা দেখাচ্ছি, সেই সময়কার যে স্ক্রিনশট সেটা আমরা দেখাচ্ছি দর্শক। দেখুন, একদম স্পষ্ট উল্লেখ আছে যে বিশ্ব ব্যাংক তারা কি চাইছেন, এবং এই জিনিসটা কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতে দেখুন দর্শক, যেটা আমরা বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকে শিক্ষা ব্যবস্থাকে কি করলেন? ধীরে ধীরে নষ্ট করে দিলেন। শিক্ষা নিয়ে এখন কিন্তু আর কেউ কোনো কথা বলছেন না। প্রত্যেকের মা বাবারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমার ছেলে মেয়েদের সরকারি ছাড়ো, প্রাইভেটে ভালো জায়গায় পড়াও। হাসপাতালগুলোকে কিন্তু সেম জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। হাসপাতালের যে বদনাম শুরু হয়ে গেছে, সরকারি হাসপাতালে কেউ চাকরি করলে রেপ হয়, সরকারি হাসপাতালের ওষুধ জাল বিক্রি হয়, সরকারি হাসপাতালের ওষুধ জাল ওষুধ খেয়ে মানুষের মৃত্যু ঘটে। এই ধরনের সিস্টেমকে চালিত করে দেওয়া হচ্ছে। পরিবহন দপ্তর কিন্তু পশ্চিমবঙ্গে বলা যায় বলতে গেলে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে কেন, এই জিনিস কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে মোদি ভাই আর দিদি ভাই একদম তাল মিলিয়ে করছেন, এবং সেই তালে তাল মিলেছে বলেই কিন্তু সন্দেহ বাড়ছে বারবার করে, যেখানে সিবিআই আটকে যাচ্ছে তদন্তের বিভিন্ন কিনারায় গিয়েও। আমরা সারদা থেকে দেখলাম নারদা, নারদা থেকে দেখলাম রোজভ্যালি, রোজভ্যালি থেকে দেখলাম বিভিন্ন স্কুলের যে নিয়োগ হয়েছে, শিক্ষক নিয়োগ থেকে
প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন রকমের টিচার, বিভিন্ন রকমের গ্রুপ ডি পোস্টের চাকরি নিয়োগ, প্রতিটা ক্ষেত্রে কয়েক হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। শেষে এসে পড়লো আরজি কর। স্বাস্থ্য দপ্তরের একটা বিরাট দুর্নীতি কিন্তু সামনে চলে এলো, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি কি আজকে প্রায় 42 দিন হয়ে গেছে, 43 দিন হয়ে গেছে, তার মধ্যে 1 মাসের ওপর সময় পেয়ে গেল সিবিআই আধিকারিকরা, কিন্তু কোনো কুলকিনারা নেই। তারা তাদের মতো তদন্ত করছে, নিউজ চ্যানেলের মতন খবর বের করছে, খবরের ওপর খবর, পাল্টা খবর, এরপর বন্যার খবর, শুভেন্দু অধিকারী কি বলছে, সুকান্ত মজুমদার কি বলছে, মমতা ব্যানার্জি কি বলছে, কে কাকে পাল্টা জবাব দিচ্ছে, কে কাকে পাল্টা উত্তর দিচ্ছে, এই নিয়ে সংবাদ মাধ্যম মেতে আছে। আর বাংলার মানুষ সেগুলোকেই দেখছে তিল তিল করে, হা করে সেগুলো দেখছে, ছাড়া কোনো উপায় হলে কি করবে বাংলার মানুষ? বাংলার মানুষ কিন্তু নিরুপায়। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের চোখ থেকে যেটা আমরা বুঝতে পারছি, যে জিনিসটা ঘটতে চলেছে আরজি কর কাণ্ডেও কিন্তু আসল অপরাধীরা ধরা পড়বে না। দু একজনকে ফাঁসিয়ে তাদেরকে হয়তো চেষ্টা করা হবে তাদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া, আর বাকি 2-4 জনকে হয়তো 3-4 বছরের জেল হবে। কিন্তু কে, কার নেতৃত্বে, কার রেকমেন্ডের জন্য, কার জোরের জন্য এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই ব্যক্তি বা সেই ব্যক্তিকে কিন্তু সিবিআই খুঁজে বের করতে পারবে না জীবনে কোনোদিন। কারণ 29টা সাংসদ আছে, 29 জন সাংসদ রাজ্য পশ্চিমবঙ্গে। সেই 29 জন সাংসদকে দরকার কার? নরেন্দ্র মোদীর। মাননীয় নরেন্দ্র মোদী সেই 29 জনকে দরকার। একজন বিজেপি নেতার সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে ফোনে, তিনি বলছেন যে কোন জায়গায় যাচ্ছি আমরা, কি হবে কিছুই তো বোঝা যাচ্ছে না। সেই সারদা কাণ্ড থেকে শুরু করে একের পর এক কাণ্ড দেখতে পাচ্ছি, কিন্তু রেজাল্ট কিন্তু একটারও আসছে না। আমি বললাম, দাদা রেজাল্ট কোথা থেকে আসবে? সবই তো আন্ডারস্ট্যান্ডিং, পলিসিগত দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং। শুধু মোদি ভাই দিদি ভাই যে আন্ডারস্ট্যান্ডিং করছেন তা নয়, পলিসিগত দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং। তো সেই আন্ডারস্ট্যান্ডিং এর ফলেই কিন্তু পশ্চিমবঙ্গকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু আরো আরো নিচের দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। সুতরাং কে ছাড়া পেল আর কে ছাড়া পেল না কিচ্ছু যায় আসে না। বাংলার বাঘ কে, বাংলার বাঘ কে নয়, তাতেও কিছু যায় আসে না। আসে যায় যেটা, সেটা হচ্ছে আসল অপরাধী কি ধরা পড়বে, ইয়েস অর নো। কিন্তু এইখানেই সিবিআই এর উচ্চ পদস্থ আধিকারিকরাও কিন্তু উত্তর দিতে পারবেন না এই প্রশ্নের। যদি উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনার সেই সিবিআই এর যিনি আধিকারিক আছেন বা যে নেতা নেত্রী বলতে চাইছেন যে হ্যাঁ এর প্রকৃত মাথা ধরা পড়বে, তাহলে অবশ্যই আমরা তার ইন্টারভিউ আমাদের সংবাদ মাধ্যমে দেখাবো। কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস করি এবং যে অ্যানালিসিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনো কিছুরই কুল কিনারা হবে না, এটা কিন্তু একদম পরিষ্কার। এবং আজকে অনুব্রত মণ্ডলকে নিয়ে কাদা ছোড়াছড়ি হবে, কেন উনি ছাড়া পেলেন, কিভাবে ছাড়া পেলেন, কেন ছাড়া পেলেন না, কিন্তু এগুলো সবই সিবিআই এর ব্যর্থতা, এর বেশি কোনো কথাই হতে পারে না। এই ব্যর্থতা থেকে তারা কি সাকসেস কোনোদিন পাবেন? তারা কি রাজনীতির যে নরেন্দ্র মোদীর যে ইশারা, সেই ইশারাকে বুড়ো আঙুল দেখিয়ে আরজি কর কাণ্ডের কুল কিনারা খুঁজে বের করতে পারবেন? যদি কোন দর্শক থাকেন, কোন বাংলার কোন বুদ্ধিজীবী থাকেন, বাংলার কোন রাজনৈতিক নেতা থাকেন, বাংলার যদি কোন পুলিশ অফিসার থাকেন, উচ্চপদস্থ অফিসার থাকেন, দয়া করে যদি আপনি আপনার যুক্তি আমাদের কাছে প্রকাশ করতে চান, অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমরা আপনার ইন্টারভিউ স্পষ্টভাবে তুলে ধরব। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক, এর কোনো কুল কিনারা হবে না।
তাই বাংলার মানুষ যদি আবার ঘুমিয়ে পড়ে তাহলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই সজাগ থাকুন, জেগে থাকুন, আর ভেতরে ভেতরে চেষ্টা করুন প্রতিবাদের আগুন কিভাবে জ্বালানো যায়। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।